বেঙ্গালুরুর বিশেষ আদালত একটি নির্দেশ দিয়েছে, একেবারে কড়া নির্দেশ। কার বিরুদ্ধে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার বিরুদ্ধে কড়া নির্দেশ। এফআইআর করা হোক নির্মলা সীতারামনের বিরুদ্ধে নির্দেশ বেঙ্গালুরুর বিশেষ আদালতের। কেন না, নির্বাচনী বন্ড মামলায় তদন্ত হোক। শুধু নির্মলা সীতারামন কেন, সঙ্গে আর যারা অভিযুক্ত রয়েছেন তাদের সবার বিরুদ্ধে তদন্ত হোক। তাদের মধ্যে একজন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তার বিরুদ্ধেও তদন্ত হোক। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে, আরো বিস্তারিত বলতে পারবেন। মৈত্রেয়ী, একটি জনস্বার্থ মামলা ছিল, কি সেই মামলা, কোন মামলার প্রেক্ষিতে কি নির্দেশ এই বিশেষ আদালতের? দেখো, বেঙ্গালুরুর বিশেষ আদালত আজকে এই নির্দেশ দিয়েছে এবং মূলত মামলাটি ছিল নির্বাচনী বন্ডের পরিপ্রেক্ষিতে জেএসপি পার্টির নেতা আদর্শ আইয়ার, তিনি এই অভিযোগ করেছিলেন এবং তার অভিযোগ ছিল যে নির্মলা সীতারামন, জেপি নাড্ডা সহ কর্ণাটকের বিজেপি নেতারা তারা একসঙ্গে মিলিত হয়ে তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ব্যবহার করছেন এবং বিভিন্ন কর্পোরেট কোম্পানি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে রেডের হুমকি দিয়ে তাদেরকে ইলেকট্রাল বন্ড কিনতে বাধ্য করা হচ্ছে। সেই ইলেকট্রাল বন্ড এনক্যাশ করে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ তিনি জানিয়েছিলেন এবং সেই অভিযোগের শুনানির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে বেঙ্গালুরুর বিশেষ আদালত তারা এই নির্দেশ দিয়েছে যে নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর রুজু করার। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে এটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বিরোধীরা তারাও কিন্তু ইতিমধ্যেই সোচ্চার হতে শুরু করেছেন। তার কারণ নির্বাচনের আগে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল বিজেপি এবং এবার নির্মলা সীতারামনের বিরুদ্ধে সরাসরি এফআইআর রুজু করার আদালতের এই নির্দেশ, সেটা খুব স্বাভাবিকভাবেই মৈত্রেয়ী, এই যে তদন্ত করতে হবে বলছে, তদন্তের জন্য এফআইআর এর নির্দেশ দিচ্ছে বিশেষ আদালত, সেক্ষেত্রে বিশেষ আদালতের পর্যবেক্ষণ কি? মানে এমন কিছু আইন বহির্ভূত ঘটনা ঘটেছে, এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যা অপরাধের সমতুল বা যেটা অপরাধ বলেই মনে করছে, সেজন্যই তদন্ত করে দেখতে হবে আদৌ এই অপরাধ কারা কারা করেছেন বা তারা এই অপরাধের সঙ্গে কতটা যুক্ত, সেরকমই কিছু মনে করছে আদালত। দেখো, যে অভিযোগটা মূলত উঠেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে হারে এবং যেভাবে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং বেশ কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে যেখানে কর্পোরেট কোম্পানিগুলি যেখানে তাদের উপর রেড হয় এবং রেড হওয়ার পরে তারা ইলেকট্রাল বন্ডে তারা ইনভেস্ট করেন। তার কারণ ইলেকট্রাল বন্ডের তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে, তবে সেখানে দাঁড়িয়ে কোনো একটি লার্জার কনস্পিরেসি থাকতে পারে বলে অনুমান করছে কোর্ট এবং সেই কারণে এফআইআর রুজু করা নির্দেশ। ধন্যবাদ মৈত্রেয়ী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, সঙ্গে আরো কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ, তদন্তের নির্দেশ বেঙ্গালুরুর বিশেষ আদালতের। 3 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে, কারণ নির্বাচনী বন্ড মামলায় সেই বন্ডের মাধ্যমে তোলা আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। একটি জনস্বার্থ মামলা হয় তাদের বিরুদ্ধে, যে বন্ডের মাধ্যমে, ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা তোলা তুলছেন, সেই অভিযোগে এবার আদালতের নির্দেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর হোক, 3 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। এর আগে অবশ্য 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল। আর তারপর এবার বেঙ্গালুরুর বিশেষ আদালত এই বন্ডের মাধ্যমে তোলা আদায়ের অভিযোগে তদন্ত করতে বলছে বা তদন্ত করতে নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে। আর এই নির্দেশের পরে বিরোধীরা দাবি করছেন নির্মলা সীতারামন ইস্তফা দিন। এদিকে ফের বৃষ্টিতে নতুন করে বিপত্তি, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বেড়েছে আর তার জন্য ডিভিসি নতুন করে জল ছাড়ছে, জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। মাইথন এবং পাঞ্চেত থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছিল সেই পরিমাণ বাড়ানো হলো।
34,000 কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চেত থেকে, আর মাইথন থেকে 6,000 কিউসেক। একই সঙ্গে ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর জলাধার থেকেও ছাড়া হচ্ছে জল। পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত এই জলাধার থেকে 3,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এছাড়া সিউড়ি তিলপাড়া থেকে ময়ূরাক্ষীতে 2,000 কিউসেক জল ছাড়া হলো। বিভিন্ন জলাধার থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, প্রধানত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বানভাসী মানিকচকের মানুষ কিভাবে রয়েছেন, সেখানে কিভাবে কাজ করছে প্রশাসন তা দেখতে সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম গিয়েছিলেন সেখানে, এবং সেখানে ফিরহাদ হাকিমের মোবাইলে মুখ্যমন্ত্রী কথা বললেন বানভাসী মানুষদের সঙ্গে। ওই নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড় করে ঢুকেছে এবং গবাদি পশু আনতে গিয়ে দুজন মারা গেছে, নৌকায় করেছে। এখন নৌকায় ব্যাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, হুগলির চকে, মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করবো। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম, আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সামনে করে এসছে। উনি হচ্ছে কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল, আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিশ্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে, যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ইয়ার যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, 35 চোখটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে, ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএনএস থেকে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী সেবক। কিভাবে রিলিফ দেওয়া হচ্ছে, অর্থাৎ ত্রাণ কিভাবে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় কোনো ঘাটতি যেন না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিমের ফোনে। কিভাবে কাজ চলছে, মানুষকে উদ্ধার করা হচ্ছে কিভাবে? দেখো, এক কথায় ভুতনি বা গোপালপুরের এখানে বন্যা পরিস্থিতি কিন্তু মানে অত্যন্ত জটিল এবং 1 মাস ধরে এই সমস্যা চলছে। মাঝখানে কয়েকদিনের জন্য পরিস্থিতির উন্নতি হয়েছিল, আবার গত কয়েকদিনে চূড়ান্ত অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে নানাভাবে ত্রাণ কার্য চালাচ্ছে প্রশাসন, কিন্তু ত্রাণ কখনোই পর্যাপ্ত হয় না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পাশে থাকার বার্তা দিয়েছেন বানবাসীকে এবং জেলা শাসককে নির্দেশ দিয়েছেন ত্রাণের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করে দেখতে হবে। দরকার হলে আরো বেশি ত্রাণ মানুষের মধ্যে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এবং তিনি এটাও বলেন যে বানবাসীদের যা সমস্যা আছে তারা ফিরহাদ হাকিম তার প্রতিনিধি হয়ে এসেছে, তাকে জানাক, সেই মতো রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। এর আগেও দেখেছি গত কয়েকদিনে দফায় দফায় বিভিন্ন প্রতিনিধি দল এসছে রাজ্যের, এবং আজকে মুখ্যমন্ত্রীর যে পাশে থাকার বার্তা বা ফোনে কথা বলা তার সাথে একটা বাড়তি মাত্রা যোগ করছে এবং বন্যা পরিস্থিতি নিয়ে যে রাজ্য সরকার উদ্বিগ্ন, খোদ মুখ্যমন্ত্রীর নজরে মালদায় ভুতনির পরিস্থিতি রয়েছে তা কিন্তু এদিনের কথাই স্পষ্ট। ধন্যবাদ। পুরুলিয়ার মানবাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু এপার ওপার করার জন্য দেখুন সেতুটার কি অবস্থা। এই দেখুন জলের তোড়ে সেতু গেছে ভেঙে। আসলে অনেক দিন ধরে এই সেতু রক্ষণাবেক্ষণের জন্য বলা হচ্ছে, সেতু ভেঙে গেছে, মানুষ যাওয়া আসা করবেন কি করে?
ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, প্রথমত সেতু দেখে বোঝা সম্ভব নয় এখান থেকে আমার পক্ষে স্টুডিও, তোমার থেকে একটু জানতে চাইবো এই স্টুডিও মেনটেন হতো ঠিক মতো রক্ষণাবেক্ষণ হতো? দেখো অতনু, একেবারে তুমি ঠিক জায়গায় ঠিক কথাটাই বলেছো। তার কারণ এই যে সেতুটি ভেঙে গেছে হঠাৎ করে নয়, তার কারণ গত বছরই বর্ষায় এই সেতুটির অবস্থা খুবই শোচনীয় অবস্থা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে বিষয়টি জানায় এবং তা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ার কারণেই গতকাল এই সেতুটি ভেঙে যায় এবং বেশ কয়েকটি প্রায় 18 থেকে 20টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামের এই পুজোর সময় গ্রামবাসীদের চরম সমস্যায় রয়েছে এবং এই সেতুটি এক্ষুনি দ্রুত মেরামত করাও সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই এই দুর্ভোগ দীর্ঘদিন ধরে চলবে এবং গ্রামবাসীদের একটাই অভিযোগ যে 1 বছর আগে যখন আমরা বিষয়টি প্রশাসনের নজরে আনি, প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি, তাহলে আজকে এই সমস্যায় পড়তে হতো না। সামনের পুজো এবং এই মানবাজার 1 নম্বর ব্লকের বামনি মাঝিদি ভিটির যে সেতুটি রয়েছে সেটি একেবারেই ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাময়িকভাবে পুলিশ সেখানে নিষেধাজ্ঞা দিয়ে বোর্ড দিয়েছে যাতে গ্রামবাসীরা ওখানে না যায়, একটা বিপদ হতে পারে। তবে গ্রামবাসীদের একটাই অভিযোগ যে দ্রুত ব্যবস্থা নিলে বা 1 বছর আগে ব্যবস্থা নিলে এই অবস্থা হতো না এবং তাদের দাবি যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করা হোক যাতে গ্রামবাসীরা নির্বিঘ্নে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। ধন্যবাদ। উত্তরের খবরে নজর রাখতেই হবে, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারই মধ্যে বৃষ্টি চলছে নাগারে, আর সেই বৃষ্টিতে তিস্তা বাজারে দেখুন, যদি না বলে দিই তাহলে বোঝা মুশকিল যে এটা আসলে রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। তিস্তা বাজারের রাস্তা পুরোপুরি বন্ধ, কারণ রাস্তার এই অবস্থা হলে কোনো মতেই এখান থেকে যান চলাচল সম্ভব নয়। সেক্ষেত্রে কালিম্পং দার্জিলিং এ কিভাবে যাওয়া যাবে? বিকল্প রাস্তার কি অবস্থা? জানবো আমার সঙ্গে রয়েছে পার্থপ্রতিম। বিকল্প কোন রাস্তা দিয়ে কিভাবে যাওয়া সম্ভব? অনেকটা ঘুরপথ, কারণ এই তিস্তা বাজার হয়ে লামাহাট পেশক হয়ে যে রাস্তাটি দার্জিলিং এর সঙ্গে মিশত, সেই রাস্তা বন্ধ থাকায় বহু ঘোরাপথ, কেননা বিরিখারা হয়ে যেতে যাওয়ার যে রাস্তা সেখানেও ধস নেমেছে। সব মিলিয়ে কিন্তু একবারে দার্জিলিং এবং কালিম্পং এর সড়ক যোগাযোগ অনেকটা ঘুরপথে হচ্ছে। কারণ ছোট যে পকেটগুলো রয়েছে পাহাড়ে, সেখানে এই রাস্তাগুলো কিন্তু এই বৃষ্টির জেনে এই রাস্তাগুলো কিন্তু চরম বেহাল দশা। স্বাভাবিকভাবেই এই যে ছবি দর্শকদের দেখাচ্ছি যে তিস্তা বাজার, সেখানে কিন্তু হাঁটু সমান জল। এই রাস্তা দিয়েই শয়ে গাড়ি প্রতিদিন কিন্তু যেত পর্যটক নিয়ে, নিত্য যাত্রীদের নিয়ে। ঠিক তেমনি এই যে রবিজোড়া যে রাস্তাটি তিস্তা বাজার থেকে মেন রাস্তায় এনে ট্রেনে উঠে বাঁদিকে চলে গেল শিলিগুড়ি, ডান দিকে গ্যাংটক। এই রবিজোড়াতেও কিন্তু জলে আসছে। রবিজোড়া অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু জল থইত। এই টানা বৃষ্টি একদিকে যেমন কালিম্পং, অন্যদিকে নর্থ থেকে বৃষ্টি হচ্ছে, তার জেরেই কিন্তু এই বিপত্তি। যে কথা তুমি বলছিলে, তিস্তা বাজার কার্যত জলের তলায়। নদী সংলগ্ন এলাকায় বসবাসকারীদের অন্যত্র ইতিমধ্যে সরিয়ে দিয়েছে প্রশাসন এবং নদীদারি চালাচ্ছে। যখন এই টানা বৃষ্টি দার্জিলিং এও তো ধস নামছে, মানে লেবংকাট রোডে যে ধস নেমেছে সেই কাজ কিভাবে চলছে? গত 3 দিন ধরেই কিন্তু বিক্ষিপ্ত ভাবে ধস নামছে লেবংকাট রোড, অর্থাৎ দার্জিলিং সিংমারি রাস্তায়। সেখানে কিন্তু বহু যেমন নিত্য যাত্রা যায় পর্যটকরাও কিন্তু এই রাস্তা ধরেই বিজনবাড়ির দিকে যায়। সেই রাস্তাও কিন্তু ধসের জেরে বিপর্যস্ত হয়েছিল। আজ সকাল থেকে চেষ্টা বৃষ্টির সময় পূর্ত দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা কাজ করছে সকাল থেকে, এবং প্রশাসনিক সূত্রে যেটা খবর বিকেলের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এই লেবংকাট রোড। অর্থাৎ একমুখী যে যান চলাচল করছিল এই ধস সরানো হয়ে গেলে আবারও সে আগের অবস্থায় ফিরবে লেবংকাট রোড, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে খবর। কিন্তু পার্থপ্রতিম, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যে অ্যালার্ট রয়েছে বৃষ্টির, তাতে এক তো ধস সারানোর কাজ করা যথেষ্ট চাপের, তার পাশাপাশি নতুন জায়গায় ধস নামবে, যেমন লোয়ার সোনাদায় সেখানেও তো ধসে ক্ষতি হয়েছে, বাড়ির ক্ষতি হয়েছে ধস নেমে। একেবারে তাই। দেখো, গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি একদিকে যেমন সিকিমের পূর্বতে গতকাল বাড়ি ধসে গিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু নতুন করে বাড়ি ধসলো এই লোয়ার সোনাদায়। যেটা দার্জিলিং ওঠার আগেই সোনাদা,
তার থেকে কিছুটা নিচে মেইন রাস্তার যে নিচে লোয়ার সরাদা, সেখানে কিন্তু একটি বাড়ি ধসে গেছে এবং আশপাশে এই যে এলাকায় আরো বাড়ি রয়েছে তারাও যথেষ্ট কিন্তু আতঙ্কিত রয়েছেন। কারণ যেভাবে টানা বৃষ্টি চলছে, কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, তাতে কিন্তু উদ্বেগ বাড়ছে গোটা পাহাড় জুড়ে। উদ্বেগে রয়েছেন ধসপবন এলাকার বাসিন্দারা, উদ্বেগে রয়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। ধন্যবাদ পার্থ।